কিন্তু এই দুটি পিতা পুত্রে এখানে এত বড় হইয়া উঠিয়াছে যে তাহাদের ক্রোধের গুরুত্ব আর চাকর বাকরদের কাছে বাড়ির মনিবকে পর্যন্ত অতিক্রম করিয়া গিয়াছে। এ খবর বিজয়া এই প্রথম পাইল। আজ সে স্পষ্ট দেখিল ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু এবং সে তাহার আশ্রিতা অনুগ্রহজীবী মাত্র। এ তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না, তাহা বলাই বাহুল্য। আধ ঘন্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিল, তখন চা খাওয়া চলিতেছিল। উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখে শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলো অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্নও ধ্বনিয়া উঠিল। কিন্তু সহসা বিলাস বিহারীর তীব্র কটু কণ্ঠে সমস্ত ডুবিয়া গেল। সে তাহার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিয়া বলিয়া উঠিল, ঘুমটা এবেলায় না ভাঙলেই তো চলতো। তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগাস্টেড হয়ে উঠেছি। এ কথা না জানিয়ে আর আমি পারলাম না। বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে, এ একটা কথা বটে, কিন্তু এতগুলি বাহিরের লোকের সমক্ষে ভাবি স্বামীর এই কর্তব্যপরায়ণতা নিরতিশয় অভদ্রতার আকারেই সকলকে বিস্মিত ও ব্যথিত করিল। কিন্তু বিজয়া তাহার প্রতি দৃকপাত মাত্র করিল না, যেন কিছুই হয় নাই। এমনি ভাবে সে সকলকেই প্রতি নমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিয়াছিলেন। বিজয়া তাহার কাছে গিয়া শান্ত কণ্ঠে কহিল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। বৃদ্ধ দয়াল স্নেহার্দ্র স্বরে একেবারেই মা সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন, না মা, আমাদের কারো কিছুমাত্র অসুবিধে হয়নি। বিলাস বাবু, রাসবিহারী বাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি, কিন্তু তোমাকে তেমন ভালো দেখাচ্ছে না মা। অসুখ বিসুখ তো কিছু হয়নি? ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইহাকে চিনিত না। কালও সে ভালো করিয়া ইহাকে লক্ষ্য করিয়া দেখে নাই, কিন্তু আজ ঘরে পা দিয়া দৃষ্টিপাত মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলিয়া তাহাকে আকর্ষণ করিয়াছিল। তাই সকলকে বাদ দিয়া সে একেবারেই ইহার কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। এখন ইহার স্নিগ্ধ কোমল কণ্ঠস্বরে তাহার অন্তরে দাহ যেন অর্ধেক জল হইয়া গেল এবং সহসা মনে হইল কেমন করিয়া যেন এই কণ্ঠস্বরে তাহার পিতার কণ্ঠস্বরের আভাস রহিয়াছে। দয়াল একটা কৌচের উপর বসিয়াছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু নির্দেশ করিয়া পরক্ষণে কহিল, দাঁড়িয়ে কেন মা, বসো এইখানে, অসুখ বিসুখ তো কিছু করেনি। বিজয়া পাশে বসিয়া পড়িল বটে, কিন্তু জবাব দিতে পারিল না। ঘাড় বাঁকাইয়া আর একদিকে চাহিয়া রহিল। অশ্রু দমন করা তাহার পক্ষে যেন উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্নই করিলেন। প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িয়া কোনো মতে শুধু কহিল, না। এই ধরা গলা সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না। তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুভব করিয়া মনে মনে শুধু একটু হাসিলেন। যিনি এ বাটির মালিকের জায়গাটি কিছু পূর্বেই দখল করিয়া বসিয়াছেন, তিনি যদি তার প্রণয়নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন, তো আনাড়িদের কাছে তাহা যত রূঢ়ই ঠেকুক, যারা যৌবনের ইতিহাসটুকু পড়িয়া শেষ করিয়া দিয়াছেন, তেমন জ্ঞানবৃদ্ধ কেহ যদি মনে মনে একটু হাস্যই করেন, তো তাহাকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাহার পার্শ্বপ্রবিষ্টা এই নবীনা অভিমানিনীটিকে সুস্থ হইবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা কহিতে লাগিলেন। এত অল্প বয়সেই এই সত্য ধর্মের প্রতি তাহাদের অবিচলিত নিষ্ঠা ও প্রীতির অসংখ্য প্রশংসা করিয়া অবশেষে বলিলেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে, তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম, অনেক স্বার্থ ত্যাগের আবশ্যক হবে। আমি নিজেও তো পাড়াগাঁয়েই থাকি, আমি বেশ দেখছি এ ধর্ম এখনো আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না। তাই আমার মনে হয় একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এদেশের একটা সত্যিই বড় সমস্যার মীমাংসা হবে।
তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব ই আমি ভেবেই পাইনে। বিজয়ার মুখে আসিয়া পড়িতেছিল। বলে, মন্দির প্রতিষ্ঠায় আমার আর কোনো উৎসাহ নেই। এর লেশ মাত্র সার্থকতা আমি আর দেখতে পাইনি। কিন্তু সে কথা চাপিয়া গিয়া মৃদুস্বরে শুধু জিজ্ঞাসা করিল, একটা জটিল সমস্যার সমাধান হবে, আপনি কেন বলছেন? দয়াল কহিলেন, তা বই কি মা, আমার আন্তরিক বিশ্বাস বাংলার পল্লী সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নেই, সে সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত একটা আশা ভরসার আশ্রয় নয়? আমাদের বাঙালি ঘরের দোষ গুণের কথা তুমি নিজেও তো কম জানো না মা। সেইগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয় আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল। আচার্যের শেষ কথাটায় তাহাই আলোড়িত হইয়া উঠিল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের স্থানটাতেই পুনঃ পুনঃ আঘাত করিতেছিল। সে বেদনায় ছটফট করিতেছিল, অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত, সমস্ত ব্যাপারটার বিরুদ্ধে বিদ্বেষে প্রায় অন্ধ হইয়া উঠিয়াছিল। কিন্তু দয়াল যখন তাহার প্রশান্ত মূর্তি ও স্নিগ্ধ কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিকটায় চোখ মেলিতে তাহাকে অনুরোধ করিলেন, তখন বিজয়া সত্য সত্যই যেন নিজের ভ্রম দেখিতে পাইল। তাহার মনে হইতে লাগিল, বিলাস হয়তো বাস্তবিকই হৃদয়হীন এবং ক্রূর নয়। তাহার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশ মাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। তাহার মনে পড়িল, সে কোথায় যেন পড়িয়াছে। সংসারে সকল বড় কার্যই কাহারও না কাহারও ক্ষতিকর হয়। যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন, তাহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেই জন্য অনেক স্থলেই তাহারা নির্দয় নিষ্ঠুর বলিয়া জগতে প্রচারিত হন। চিরদিনের শিক্ষা ও সংস্কার বশে ব্রাহ্ম ধর্মের প্রতি অনুরাগ বিজয়ার কাহারও অপেক্ষা কম ছিল না। সেই ধর্মের বিস্তৃতির উপর দেশের এতখানি মঙ্গল নির্ভর করিতেছে শুনিয়া তাহার উচ্চ শিক্ষিত সত্যপ্রিয় অন্তঃকরণ তৎক্ষণাৎ বিলাসকে মনে মনে ক্ষমা না করিয়া থাকিতে পারিল না। এমনকি সে আপনাকে আপনি বলিতে লাগিল, সংসারে যাহারা বড় কাজ করিতে আসে, তাহাদিগের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সহিত বর্ণে বর্ণে না মিলিলেই তাহাদিগকে দোষী করা অসঙ্গত, এমনকি অন্যায়, এবং অন্যায়কে অন্যায় বুঝিয়া কোনো কারণেই প্রশ্রয় দিতে পারিব না। বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে উঠিতেছিল। বিজয়াও উঠিয়া দাঁড়াইয়াছিল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডাকিয়া কি একটা কথা বলিবার পরে সে এই সুযোগটার জন্যই যেন প্রতীক্ষা করিতেছিল। কাছে আসিয়া বলিল, তোমার শরীরটা কি আজ সকালে ভালো নেই বিজয়া? আধ ঘন্টা পূর্বেও হয়তো সে প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করিয়া যা হোক একটা কিছু বলিয়া চলিয়া যাইত, কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল, সহজভাবে বলিল, না, ভালোই আছে। কাল রাত্রে ঘুম হয়নি বলেই বোধ করি একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলে প্রতিঘাত না করিয়া কিছুতেই থাকিতে পারে না, যে সমূহ ক্ষতি বুঝিয়াও সহিতে পারে না। বিলাস তাহাদেরই একজন। তাহার প্রতি বিজয়ার আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হইতেছিল, তাহার নিজের আচরণও ততোধিক নিষ্ঠুর হইয়া উঠিতেছিল। এইরূপে ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল, তখন পক্ককেশ অভিজ্ঞ পিতার পুনঃ পুনঃ স্বনির্বন্ধ অনুযোগ, সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধি সম্বন্ধে নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই লাগিতেছিল না। কিন্তু বিজয়ের মুখের এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলাইয়া দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যতদূর সাধ্য করুণ করিয়া বলিল, তাহলে তুমি এবেলায় রোদে আর বার হইও না। সকাল সকাল স্নানাহার সেরে যদি একটু ঘুমোতে পারো, সেই চেষ্টা করো। সিজন চেঞ্জের সময়টা ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে।
এই বলিয়া মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধ করিবার নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাহিতে উদ্যত হইল, কিন্তু এ বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই। আর কিছু না কহিয়া দ্রুতপাদে ভদ্রলোক দিগের অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। যতদূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রহিল। তাহার পরে একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে তাহার উপরের ঘরে চলিয়া গেল। কিছুকাল অবধি একটা অব্যক্ত পীড়া কাঁটার মতো তাহার মনের মধ্যে খচখচ করিয়া অহরহ বিঁধিতেছিল। আজ অকস্মাৎ বোধ হইল সেটার যেন খোঁজ পাওয়া যাইতেছে না। সন্ধ্যার পর ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল। ভিতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হইয়াছিল। তাহার একটাতে যখন অত্যন্ত সমারোহের সহিত বিজয়াকে বসানো হইল, তখন পার্শ্বের অন্য আসনটা যে কাহার দ্বারা পূর্ণ হইবার অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। পলকের জন্য বিজয়ার মনের ভিতরটা হু হু করিয়া উঠিল বটে, কিন্তু ক্ষণেক পরেই বিলাস আসিয়া যখন তাহার নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিল, তখন সে জ্বালা নিবিতেও তাহার বেশি সময় লাগিল না।